দেখার দায়িত্ব অবশ্যই সরকারের, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে, রক্তশ্রী গণঅভ্যুত্থানের পরে যখন দেখেছি যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ওইভাবে ছিল না বলি, কারণ পুলিশ গণহত্যায় অংশগ্রহণ করেছে এবং সামগ্রিকভাবে আমরা বিচার ব্যবস্থায় তখন এক ধরনের কি বলবো যে খুব অর্গানাইজ ছিল না। যে কোনো সংগঠনেরই তখন রাষ্ট্রিক সংগঠন যেগুলো খুব নড়বড়ে অবস্থা ছিল, যখন মামলা হওয়া শুরু করলো, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যারা ভিকটিম তাদের, তখন আমরা দেখতে পেলাম যে ভিকটিম পরিবারগুলো দিক বেদিক আপনার জ্ঞান শূন্য হয়ে ছোটাছুটি করছে। কারণ কার কাছে যাবে, কিভাবে এই মামলাগুলো রুজু করতে হবে, কারণ পুলিশের কাছে মামলা তখন হচ্ছে আমরা জিআরজি মামলাগুলো বলি, যা পুলিশ যে অভিযোগগুলো নেয় তারপর তার ভিত্তিতে যেই আপনার মামলাগুলো হয় সে ব্যবস্থা ছিল না, কারণ থানাগুলো ফাংশনাল ছিল না। যখন সিআর মামলা করতে গেল আদালতে, তখন আমরা দেখেছি যে এই মামলাগুলো খুব বিচ্ছিন্নভাবে হয়েছে। পাশাপাশি খুব উদ্বেগজনকভাবে লক্ষ্য করেছি গত 16 বছরে এই বিচার ব্যবস্থা একেবারে ভেঙে পড়বার কারণে এবং বিরাট পরিমাণ দুর্নীতি এবং নৈরাজ্যের কারণে, পক্ষপাতমূলক আচরণ করবার কারণে, তো সেখানে খুব বাজেভাবে মামলাগুলো হচ্ছিল, কোনো প্রপার গাইডলাইন ছিল না। আমরা আশা করেছিলাম, অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে আমরা বারংবার বলেছি যে জুলাই আগস্টে হত্যাকাণ্ডের মামলাগুলো কিভাবে হবে এটা যাতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে গাইডলাইন দেওয়া হয়, তাতে করে এই যে আপনার একই মামলায় 300-র বেশি আসামি, 400-র বেশি আসামি, এগুলো হতো না। এবং মামলায় অনেক ক্ষেত্রে আমরা ত্রুটি দেখতে পেয়েছি, যেমন সুনির্দিষ্ট যদি অভিযোগ না থাকে, কোথায় সংগঠিত হলো, কারাই অপরাধটি সংগঠিত করলো, কিভাবে করলো, এগুলো উল্লেখ করা না থাকলে সে মামলাটি অনেকটা দুর্বল হয়ে যায়, তদন্তে গিয়ে বাদ পড়ে এবং পরবর্তী সময়ে যারা সত্যিকার অর্থে অপরাধী তাদের বিচার হয় না। তো এই ব্যাপারগুলো হয়েছে। পাশাপাশি ওই যে গত 16 বছর বা আমাদের যে ট্রেডিশনাল জুডিশিয়াল সিস্টেম, এর মধ্য দিয়ে আইনজীবীরা এর সুবিধা নিয়েছেন। আমরা উল্লেখ করছি না একটি বিশাল বড় রাজনৈতিক দলের সুবিধাভোগী আইনজীবীরা, পাশাপাশি আপনি আমি জাতীয়তাবাদী দলের আইনজীবী দেখেছি, প্রথাগত রাজনৈতিক দলের যারা বিএনপি আইনজীবীদেরকে আপনি দেখেছেন, এখান থেকে অনেক ক্ষেত্রে দেখেছি যে তারা মামলা বাণিজ্যের সাথে জড়িত ছিল। কারণ ধরেন গত এই সিস্টেমের পতনের পরে ফাংশনাল করার ক্ষেত্রে এই আইনজীবীরা একটা ভূমিকা পালন করেছেন, কিন্তু সুবিধাটা নিয়েছেন অনেক পরিমাণ বেশি। আমি আর সুনির্দিষ্টভাবে বলতে গেলে দালাল চক্রের দৌরাত্ম্য কিন্তু আমরা আদালতে দেখেছি। সেই দালালগুলা যারা ধরেন আপনার ওই যে প্রিজন বেল আসলে, অ্যাডভোকেট নাসের, যেগুলো আপনারা দেখছেন সেগুলো সাধারণ মানুষও দেখছে, কিন্তু এগুলো যাদের দেখার কথা ছিল এই হয়রানি বন্ধে, তারা আসলে দেখলো না কেন? আমরা মনে করছি, দেখুন আমরা আলোচনাটা যদি আমরা এখানে আমরা খুব প্রিসাইজ করছি, আমরা খুবই হতাশ। আপনি যেটা বলেছেন আইন উপদেষ্টা স্বীকার করেছেন। আমরা এটিও বলেছি, আমি কিছু সুপারিশের কথা বলছি বা সমস্যা সমাধানের, যে ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন একটা হবার কথা ছিল, যে এই যে মামলাগুলো হলো এগুলোর কতটুকু মেরিট রয়েছে, কাদের বিরুদ্ধে হওয়া উচিত ছিল, এগুলো রিভিউ করা যেত। এবং পাশাপাশি কিন্তু আমরা বলেছি স্বাধীন তদন্ত কমিশন করবার জন্য, কারণ পুলিশ করাপ্ট, পুলিশ গণহত্যা অংশ নিয়েছে, এমনকি মামলার চাপে 40 লক্ষাধিক মামলা হচ্ছে পেন্ডিং। তো এই বিশাল পরিমাণ মামলার তদন্ত করা পুলিশের পক্ষে সম্ভব না। যদি স্বাধীন তদন্ত কমিশন হতো, জনগণ কিন্তু একটা ভরসা পেত যে আমি মামলাগুলো। আপনার কি কখনো মনে হয় না আমরা এরকম আলোচনাটা খুব বেশি বেশি করছি, পুলিশ করাপ্ট, পুলিশ মোরাল ভেঙে গেছে, তারা দায়মুক্তি দিয়ে দিলাম, এখন ভাই আমাদের অন্য কিছু করতে হবে? আপনাকে তো দিন শেষে পুলিশকেই ফাংশনিং করতে হবে, এটা আপনার মনে হয় কিনা যে এই ন্যারেটিভটা খুব চলতেছে? না, পুলিশকে ফাংশনাল করতে হবে, এজন্য কিন্তু আমরা খুব মৌলিক কিছু সংস্কারের কথা বলেছি। যেমন এটা পোশাক পরিবর্তন না, কারণ পুলিশিং কিভাবে করতে হয় এই মডেলগুলো আমাদের এশিয়াতে, ইউরোপে রয়েছে, শুধু সদিচ্ছার ব্যাপার। আমি অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন যেমন জানাই, সমালোচনা করি। এত কচ্ছপ গতি কেন? দেখুন, বিচার না পাবার কারণে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হবার কারণে, দেখেন বিচারের যে ধারণা, বাংলাদেশে বিচারের ধারণা কেমন? প্রতিহিংসামূলক। আমি এই মামলায় জিতে আসবো, কিন্তু জাস্টিস যেটা, যে আমি যথাযথ প্রক্রিয়ায় যে বিচার প্রার্থী এবং যিনি বিচার দিয়েছেন দুপক্ষেই সন্তুষ্ট হবে, সেটা কিন্তু নিশ্চিত করতে পারিনি।